1947 সালে 15ই আগস্ট ভারতবর্ষ যখন স্বাধীন হয়েছিল তখন ভারতের কিছু অংশ কিন্তু স্বাধীনতা লাভ করেনি। 1947 সালে 18ই আগস্ট স্বাধীনতা লাভ করেছিল এই জায়গাটা। প্রথম পতাকা উঠেছিল এই জায়গাতে 18ই আগস্ট 1947 সালে। চলো জায়গাটা তোমাদের ঘুরে দেখো। ওয়েলকাম টু এক্সপ্লোরিং মোমেন্টস উইথ অবন্তিকা। আজ 15ই আগস্ট। এই মুহূর্তে আছি পেট্রোপল বর্ডারের সামনে। এই মুহূর্তে যে জায়গাটা আমি দাঁড়িয়ে আছি এটা হচ্ছে নো ম্যানস ল্যান্ড। আমার পেছনে বাংলাদেশ, আমার সামনে হচ্ছে ইন্ডিয়া। তো এখন তোমরা দেখতে পাচ্ছ এখানে মুজিবুর রহমানের একটি ফটো থাকে, সেটা এই মুহূর্তে ঢেকে দেওয়া হয়েছে। বর্তমানে বাংলাদেশ অশান্তি অবস্থায় আছে, খুব তাড়াতাড়ি যাতে শান্ত হয়ে যায় সেই আশা রাখি। চলো ভিডিওটা শুরু করা যায়। আমি যাচ্ছি কলকাতা থেকে প্রায় 105 কিলোমিটার দূরে উত্তর 24 পরগনার অন্তর্গত ইন্দো বাংলাদেশ বর্ডার পেট্রোপল বেনাপোলের সীমান্তের চেকপোস্টে। এটি দক্ষিণবঙ্গের একমাত্র স্থলবন্দর এবং এশিয়ার বৃহত্তম স্থল শুল্ক স্টেশন। এবারে তোমাদের বলি তোমরা এখানে আসবে কি করে। তোমরা শিয়ালদা থেকেও কিন্তু যেতে পারো অথবা দমদম থেকেও কিন্তু যেতে পারো। আমি শিয়ালদা থেকে গিয়েছিলাম বনগাঁ। শিয়ালদা থেকে কিন্তু প্রায় 1-2 ঘন্টার অন্তর অন্তরে কিন্তু প্রচুর বনগাঁ লোকাল যায়। 4:55, 5:54, 7:12, 8:10, 8:42, 10:08, এরপরেও কিন্তু প্রচুর ট্রেন আছে। তবে তোমরা চেষ্টা করবে সবসময় 10টার আগে ট্রেনটা ধরার। শিয়ালদা থেকে বনগাঁ পৌঁছতে অ্যাপ্রক্স 2 ঘন্টার মতন সময় লাগে। তবে এত সুন্দর পরিবেশ দেখতে দেখতেই কিন্তু তোমাদের 2 ঘন্টা কখন কেটে যাবে তোমরা নিজেরাও বুঝতে পারবে না। আমরা যারা শহরে থাকি তারা কিন্তু এই গ্রিনি জিনিসটা প্রচণ্ডভাবে মিস করি। তাই গ্রিনি জিনিসটা যেরকম আমাদের চোখের জন্য ভালো, পরিবেশের জন্য ভালো, আর অবশ্যই যেতে যেতে কিন্তু খুবই ভালো লাগবে। আমি কিন্তু উঠেছিলাম 10:08 বনগাঁ লোকালে, যেটা আমাকে পৌঁছে দিয়েছিল 12:03। বুঝতেই পারছো এত সুন্দর পরিবেশ দেখতে দেখতে কখন যে 2 ঘন্টা কেটে যাবে তোমরা বুঝতেই পারবে না। নির্ধারিত সময় অর্থাৎ 12:03 কিন্তু এই ট্রেনটা আমাকে নামিয়ে দিয়েছে বনগাঁ স্টেশনে। দেখতে পাচ্ছ এই মধ্যে বনগাঁ স্টেশনে আছে, আর এই হচ্ছে ফুট ব্রিজ। এই ফুট ব্রিজ দিয়ে উপরে উঠে ওই দিকে আমি যাব। আজকে কিন্তু পুরো দিনটাই আমি বনগাঁ থাকবো, পুরো দিনটাই কিন্তু বনগাঁ ঘুরে দেখবো এবং তারপরে কিন্তু এই ট্রেনে করেই ফিরে যাব। সুতরাং 1 ডে ট্যুরের জন্য তোমরা এখানে যা যা মোটামুটি দেখতে পারো সবই আমি এখানে কভার করব। ফুট ব্রিজের উপর থেকে জাস্ট ভিউটা দেখো, মাঝখানে রেলের লাইন আর দুপাশে পুরো গ্রিন। পুরো বনগাঁ জায়গাটায় না খুব বিশুদ্ধ এয়ার বা পিওর এয়ারটা কিন্তু পাওয়া যাচ্ছে। এই জায়গাতেই অবস্থিত কিন্তু পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম শিব মূর্তি, যেটা তোমরা ডান দিকে দেখতে পেলে। সেই ব্যাপারে বিস্তারিত ভিডিও কিন্তু উপরে আই বাটন এবং নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকলো, তোমরা কিন্তু দেখে নিতে পারো। এই জায়গায় তোমরা 2 ভাবে ঘুরতে পারো। এক, স্টেশনের বাইরে প্রচুর টোটো কাকু আছে, তাদের সাথে কথা বলে দাম দর করে জায়গা ফিক্সড করে নিয়ে তোমরা সারাদিনের জন্য ঘুরতে পারো। প্রাইস পড়বে 500 টাকা সারাদিনের জন্য। সমস্ত স্পট ঘুরিয়ে আবার স্টেশনেই ছেড়ে দেবে। এই দামটা কিন্তু কম বেশি হতে পারে। অথবা তোমরা আমার মতন প্রত্যেকটা জায়গা আলাদা আলাদাভাবে টোটো করে ঘুরতে পারো, সেক্ষেত্রে খরচাটা খানিকটা কম হবে। এই মুহূর্তে আমি আছি ইছামতি নদীর ওপরে। দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু একটা ব্রিজ আছে, তার ওপর দিয়ে যাচ্ছি। আমি বর্ডারে যাওয়ার আগে কিন্তু যাব ঐতিহাসিক রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। লোকনাথ বাবা মন্দির থেকে তার বাড়ি পর্যন্ত ভাড়া পড়েছে 30 টাকা জনপ্রতি। এই মুহূর্তে আছে ঐতিহাসিক রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে, বসত বাড়িতে। এই বাড়িটা অ্যাকচুয়ালি অবস্থান হচ্ছে বনগাঁতে। রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের যা হরপ্পা এবং মহেঞ্জোদারো আবিষ্কারের ক্ষেত্রে বিশেষ অবদান কিন্তু রেখে গেছেন। এই মুহূর্তে আছে তার বসত বাড়িতে। দেখতে পাচ্ছ পেছনে ঠাকুর দালান আছে, এই দিকে আছে হচ্ছে 2টো শিব মন্দির, কিন্তু এই মুহূর্তে বন্ধ আছে। তবে বাড়িটির অবস্থা খুব একটা ভালো নয়, অলমোস্ট পরিত্যক্ত বলা যেতে পারে। যদিও এই অংশে কিছু মানুষ বাস করছেন এবং উপর থেকে দেখা যাচ্ছে ঘরগুলো কিন্তু ভেঙে গেছে, খুব একটা কিন্তু নেই। তবে আশা করব এত গুণী একটা মানুষের বাড়ি যেন ভবিষ্যতে আসলে আরও মানুষ ভালো মতন দেখতে পারে। এই মুহূর্তে প্রবেশ করতে চলেছি ভারতের বিশিষ্ট ঐতিহাসিক এবং প্রত্নতত্ত্ববিদের বাড়ি রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। তিনি 1911 সালে তার ভারতীয় পুনরাতাত্ত্বিক সর্বেক্ষণে যোগ দেন এবং সেই বছরই হরপ্পা সংস্কৃতিতে প্রধান কেন্দ্র মহেঞ্জোদারোকে পুনরাবিষ্কার করেছিলেন।
জায়গাটি মোটামুটি পরিষ্কার এবং মেনটেন যে করা হয় সেটা বোঝা যাচ্ছে। সামনের যে অংশটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে দুর্গা দালান। এই মধ্যে বন্ধ আছে, দেখতে পাচ্ছ গ্রিল দিয়ে আটকানো আছে। প্রত্যেক বছর কিন্তু এই জায়গায় ধুমধাম করে দুর্গাপূজা হয়ে থাকে। তোমরা চাইলে কিন্তু এই বছর দুর্গাপুজোর সময় এখানে আসতে পারো, ভিজিট করতে পারো। এই জায়গাতেই কিন্তু দুর্গাপুজো করা হয়। তোমাদের আমি ভেতরের অংশটা একবার দেখিয়ে দিচ্ছি। এই দিকে খানিকটা এগুলোই তোমরা বাঁ দিকে দেখতে পারবে যে ঘরগুলো, সেই ওপরের অংশগুলো কিন্তু একেবারেই ভেঙে চুরে গেছে, জানলা বলতে কিছু অবশিষ্ট নেই। এবং এই অংশটার ডান দিকে কিন্তু ছোট্ট মতন একটা বাগান আছে, আর ওই একদম সোজাসুজি অংশে কিন্তু কিছু মানুষ ওখানে বসবাস করেন। তবে জায়গাটি কিন্তু বেশ সুন্দর। পুরো অংশটার মধ্যে বাগানের অংশ এবং এই দুটো শিব মন্দির এবং দুর্গা দালানটা কিন্তু বেশ ভালো মতোই মেনটেন করা হয়েছে। বেরিয়ে এলাম ঐতিহাসিক রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে। এখন চলেছি পেট্রাপোল বর্ডারের দিকে। দেখতে পাচ্ছ নিচের অংশে কিন্তু ইছামতি বয়ে গেছে এবং আমরা খুব সুন্দর একটা ব্রিজ দিয়ে এগিয়ে চলছি। রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে পেট্রাপোল বর্ডার অব্দি ভাড়া পড়েছে 50 টাকা জনপ্রতি। শুধুমাত্র এক পিটি কিন্তু আমি গেছি। এই যে বর্ডারের দিকে আমরা যাচ্ছি সেই রাস্তাটা কিন্তু অসম্ভব সুন্দর। রাস্তার মাঝখান দিয়ে খুব সুন্দর বড় বড় গাছ আছে এবং বিখ্যাত এবং বিশিষ্ট কিছু মানুষের মূর্তিও কিন্তু এখানে রাখা আছে। আমরা সকলেই জানি 1947 সালে 15ই আগস্ট আমাদের দেশ স্বাধীনতা লাভ করেছিল। কিন্তু তোমরা অনেকেই হয়তো জানো না, আমাদের দেশের বেশ কিছু অংশ কিন্তু 15ই আগস্টে স্বাধীনতা পায়নি। তারা পেয়েছিল 18ই আগস্ট 1947 সালে স্বাধীনতা। সেই জায়গাগুলোর মধ্যে প্রথমেই যার নাম আসে সেটা হচ্ছে বনগাঁ, তারপরে আসে বালুরঘাট, মালদা এবং রানাঘাট। হ্যাঁ, 18ই আগস্ট 1947 সালে এসেছিল কিন্তু এইসব জায়গার স্বাধীনতা। এখন তোমরা দেখতে পাচ্ছ পেট্রাপোল চেকপোস্ট। চলে এসেছি বর্ডারের কাছে। বর্ডারের খুব কাছে কিন্তু কোনো টোটো বা অটো যায় না, একটু দূরেই কিন্তু আমাকে নামিয়ে দিয়েছে। সেখান থেকে হেঁটে কিন্তু পৌঁছতে হয় বর্ডারে। দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু বাংলাদেশ থেকে একটা লরি আমাদের ইন্ডিয়াতে ঢুকেছে, সেখানেই কিন্তু আটকানো হয়েছে এবং কিছু কথাবার্তা চলছে। এতক্ষণ ধরে তোমাদের দেখালাম যে এত সুন্দর একটা সবুজে ঘেরা রাস্তা দিয়ে আমরা এসে পৌঁছালাম এই যে চেকপোস্টে। এই রাস্তাটা হচ্ছে যশোর রোড। এই রাস্তাটা কিন্তু সোজা চলে গেছে বাংলাদেশের যশোরে। এই মুহূর্তে আছি বর্ডারের একদম মাঝখানে। বাঁ দিকের যে অংশটা তোমরা দেখতে পাচ্ছ সেখান থেকে কিন্তু লরি গাড়ি যাতায়াত করে, পরিবহন ব্যবস্থার গাড়ি কিন্তু এই দিক দিয়ে যাওয়া আসা করে। আমি যাব ডান দিকে। 15ই আগস্ট উপলক্ষে দেখতে পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে, প্যান্ডেল দিয়ে ঘেরাও করা হয়েছে। চলো এবার প্যান্ডেলের যে অংশটা ঘেরাও করা হয়েছে সেই অংশে প্রবেশ করা যাক। ভেতরের অংশটা তোমাদের আরও ভালো করে আমি দেখাবো যাতে তোমাদের কাছে আরও ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়। এর আগে 2019 সালে যখন আমি ত্রিপুরায় গিয়েছিলাম তখন বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে কিন্তু এই যে বর্ডারটা সেখানে কিন্তু আমি গিয়েছিলাম। সুতরাং হিসাব মতন কিন্তু ইন্দো বাংলাদেশ বর্ডারে এই নিয়ে আমি সেকেন্ড টাইম এলাম। আমাদের এখানে যেন বিএসএফ, ওখানে হচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ, এবং ওই সাইডটা কিন্তু হচ্ছে বাংলাদেশে, এবং ওইখানটা কিন্তু বাংলাদেশের মানুষেরা বসে আছেন। এবং এইখানে যে বাংলাদেশে যে দেখতে পাচ্ছ সাদা অংশটা, ওখানে কিন্তু বঙ্গবন্ধুর ফটো আগে ছিল। বর্তমানে বাংলাদেশ অশান্ত থাকার কারণে কিন্তু এইখানে যে সাদা অংশটা পুরো রং করে তার মুখটা মুছে ফেলা হয়েছে। এই দিকটা হচ্ছে ইন্ডিয়া। যারা বাংলাদেশ থেকে এখানে ঢুকছেন তাদের কিন্তু ইমিগ্রেশন এই জায়গাতেই হচ্ছে। ইমিগ্রেশন যেখানে হচ্ছে সেখানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা খুব বড় মূর্তি আছে এবং নিচে কিন্তু তার লেখা কিছু বাণীও আছে।
রবি ঠাকুরের মূর্তির ঠিক উল্টো দিকেই আছে কাজী নজরুল ইসলামের একটি মূর্তি, দেখতে পাচ্ছ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের একটি মূর্তি আছে এবং নিচে কিন্তু তার লেখা কিছু বাণীও আছে। এই অংশটা তোমরা দেখতে পাচ্ছ, একদিকে ভারতের পতাকা এবং আরেক দিকে হচ্ছে বাংলাদেশের পতাকা, একদম মাঝখানে কিন্তু এরকম ঘেরাও করা আছে। এখন আমি দেখো আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি নো ম্যানস ল্যান্ডের দিকে। আমি কিন্তু এই ইন্ডিয়া থেকে বেরিয়ে গেলাম, ওইদিকে হচ্ছে বাংলাদেশ, আর আমি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একদম নো ম্যানস ল্যান্ডে, একদম মিডিলটায় কিন্তু এই মুহূর্তে আমি আছি, দেখতে পাচ্ছ। আর ওই দিক থেকে কিন্তু আমাদের ইন্ডিয়ার একটি লরি পাস করছে। বর্ডারের আমাদের অংশটাকে বলা হয়ে থাকে পেট্রাপোল এবং বাংলাদেশের অংশটাকে বলা হয়ে থাকে বেনাপোল। বেনাপোল হলো বাংলাদেশের প্রধান এবং সবথেকে বড় স্থলবন্দর। বেনাপোল থেকে যশোরের ডিস্টেন্স হচ্ছে মাত্র 37.4 কিলোমিটার এবং বেনাপোল থেকে ঢাকার ডিস্টেন্স হচ্ছে 218.7 কিলোমিটার। সুতরাং তোমরা বুঝতেই পারছো এটা কিন্তু যশোর জেলার মধ্যে অবস্থিত। পেট্রাপোল বর্ডার থেকে ইছামতি নদীর উপর দিয়ে যাচ্ছি বনগাঁর আরও একটি ট্যুরিস্ট স্পটের দিকে, সেটা অবশ্য দেখাবো পরের ভিডিওতে। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আর যখনই সাবস্ক্রাইব করবে অবশ্যই কিন্তু বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে যখনই আমি নতুন ভিডিও দেবো তোমাদের কাছে ইনস্ট্যান্ট নোটিফিকেশান যাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।